অন্তর্বর্তীকালীন সরকারকে 2-1 বছর দেখতে চাই বললেন নূর। উনি নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন, এই কথা পাগলও বিশ্বাস করে না। জানাবো রাজনীতিতে আলোচনায় -2 -4 এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল, বাংলাদেশ কি করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তীকালীন সরকারকে 2-1 বছর দেখতে চাই বললেন নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাজনৈতিক দলের নেতাদের আমরা 53 বছর দেখেছি, কাজেই আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চাই। তারা কি করে। আমাদের বিশ্বাস, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি, দেশের ভঙ্গুর অর্থনীতিকে দ্রুত সময়ের মধ্যে টেনে তুলতে পারবেন। তিনি 6টি কমিশন করে দিয়েছেন। যে সংস্কার ছিল এই গণ আন্দোলনের গণ আকাঙ্ক্ষা, এই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। নুরুল হক নূর বলেন, অবশ্য সরকারকে ক্ষমতায় থাকার প্রশ্নে আমরা ব্ল্যাঙ্ক চেক দেব না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা আপনাদের পারফরমেন্সের উপর অটো রিনিউয়াল সময় দেব, অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। জনবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় দেব না। নূর বলেন, 2-1টি রাজনৈতিক দল চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। ছাত্র জনতার রক্তের ওপর পাড়ি দিয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসবে। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নাম যারা মুখে নেবে তাদের প্রতিহত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমরা প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করব। আপনাদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এমপি মন্ত্রী হতে পারবো কিনা সেটা তো আমরা জানি না, আর আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য চাঁদাবাজি ধান্দাবাজিও করার জন্য রাজপথে নামি নাই, সংগ্রাম করি নাই। জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ সহ ছাত্র জনতা কাজ করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নেবেন, আমরা বলতে চাই তারা ফ্যাসিবাদদের দোসর। বলতে পারি, আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর জন্য আবার যদি কোনো বিপ্লবের ডাক দিতে হয়, এই চট্টগ্রামের মাটি থেকেই যেন তা শুরু হয়। উনি নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন, এই কথা পাগলও বিশ্বাস করে না। বাংলাদেশের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি উনি নাকি ঠুস করে দেশে ঢুকে পড়বেন, এ কথা পাগলও বিশ্বাস করে না। যার হাতে সরকারের প্রতিটি বাহিনী সহ হেলমেট লীগ, সন্ত্রাসী লীগ, যুবলীগ থাকার পরেও যিনি নেতাকর্মীদের রেখে পালিয়ে যান, তিনি আবারও দেশে আসবেন, এই কথা মনে করে যারা মাঝে মধ্যে উকিঝুঁকি মারার চেষ্টা করছেন, তাদের বলবো, আপনাদের নেত্রী আর কখনোই দেশে ফিরবেন না। তাই উকিঝুঁকি যারাই মারবেন তারাই এখন বিপদে পড়বেন। মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমাদের নেতা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ সহ অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু কেউ পালানোর চিন্তা করেনি। আমাদের নেতা মীর কাশেম আলী ছিলেন আমেরিকায়, উনি তখন জানতেন তাকেও মামলার আসামি করা হবে, তবুও উনি বীরের মতো দেশে এসেছেন। ওনারা এই জন্য পালান নাই, কারণ ওনারা জানেন তারা কোনো অপরাধ করেননি। ওনারা ফাঁসির মঞ্চে গিয়েও মাথা নত করেননি। আপনি পালাইলেন কেন? পালিয়েছেন এই কারণে, আপনি যেই পরিমাণ অপরাধ করেছেন, যেই না পালালে পিঠের চামড়া থাকবে না। যেই ট্রাইব্যুনালে আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, সেই ট্রাইব্যুনালেই আজ শেখ হাসিনা সহ তাদের লোকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে শেখ হাসিনা সহ সব ফ্যাসিবাদদের দোসরদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও ফ্যাসিবাদদের দোসররা আছেন, তাদের অবিলম্বে অপসারণ করে সৎ, দক্ষ, ন্যায়পরায়ণ ব্যক্তিদের বসাতে হবে। রাজনীতিতে আলোচনায় -2 -4 গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সেদিন। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজ করছে। সংস্কারের কাজ শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই রাজনীতির অন্দরমহল থেকে মাঠে আলোচনা হচ্ছে 1-11 -2 ফর্মুলা নিয়ে। তবে এবার শোনা যাচ্ছে 1-11 সময় -2 নয়, -4 এর পরিকল্পনা ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের। বিষয়টি জানিয়েছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, যিনি 1-11 সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, এখন এই -2 কিংবা -4 ফর্মুলাটি আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় ঘিরে। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল। সেই সময় আলোচিত হয়েছিল -2 ফর্মুলা। তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, সেনাপ্রধান সহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন মহিউদ্দিন আহমেদ। এ সময় রাজনীতিতে -2 ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন। তার 1/11 গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে -2 শিরোনামে। মহিউদ্দিন বলেন, যখন 1/11 নিয়ে বই লিখি তখন তো আমি ব্রিগেডিয়ার বারী ও জেনারেল মঈন তাদের ইন্টারভিউ করেছিলাম। আমি একবার বারীকে প্রশ্ন করলাম, আপনারা -2 কেন চাচ্ছিলেন? তিনি বলেন যে, আমরা কখনো -2 কথা বলি নাই, এটা মিডিয়া সৃষ্টি। আমরা চেয়েছিলাম -4। -2 বলতে প্রধান দুই দলের শীর্ষ নেতৃত্বের বোঝানো হয়। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদ্দিন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলেন দুই নেত্রীর ছেলে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। এটা আমাকে ওই সময় বলেছিল। সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের বক্তব্য 1/11 এবং -2 প্রসঙ্গটি এসেছে। 1/11 মতো বিরাজনীতিকরণের চক্রান্ত চলছে বলে বক্তব্য দেন তিনি। এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন, কেউ যেন -2 ফর্মুলার কথা না ভাবে। আবার -2 ফর্মুলা আলোচিত হওয়া এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত নয়। তবে মহিউদ্দিন আহমেদের ধারণা, মাইনাস ফর্মুলার একটা বিবেচনা থাকলেও থাকতে পারে। মহিউদ্দিন বলেন, 4 এর মধ্যে -1 হয়ে গেছে 2008-এ, আর 5ই আগস্ট আরও দুজন হয়ে -3 কমপ্লিট। এখন যদি খালেদা জিয়া বিদেশে চলে যান তাহলে -4 হয়ে যাবে। ওইটার ধারাবাহিকতাই আমার মনে হচ্ছে। মাইনাস ফর্মুলার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন 2007 সালে 1-11-এর সরকারের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের তুলনা চলে না। তিনি বলেন, আমি জানি না কেউ এগুলো উচ্চারণ করে কিনা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সরকার। এটা গণঅভ্যুত্থান, গণবিপ্লব, গণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়ে সৃষ্ট জনগণের সরকার। সুতরাং এখানে মাইনাস ফর্মুলার কোনো অস্তিত্ব এখানে নেই। এই সরকার আমাদেরই সরকার। আমরা এই সরকারকে সহযোগিতা করি, এই সরকারকে ওন করি। যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে পরোয়ানার পর কেনিয়ার চুক্তি বাতিল, বাংলাদেশ কী করবে? আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের 2029 কোটি রুপি ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি দুজনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বুধবার মার্কিন আদালত গৌতম আদানিকে অভিযুক্ত করে। খবর দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস ও আল জাজিরার। মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি। এই কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে 1.85 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি অনুযায়ী তারা সেটি 30 বছরের জন্য পরিচালনা করবে। এছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে 736 মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি ছিল। এদিকে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এর মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখার আদেশ দিয়েছেন বাংলাদেশ আদালত। এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন বলেছেন, গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে। তিনি জানিয়েছেন, আদানির সঙ্গে থাকা বাংলাদেশের চুক্তি তদন্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। ঠিক এর পরের দিনই গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তিনি আরও বলেন, আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল। কারণ হাসিনার আমলে হওয়া অন্য চুক্তির মতো এটিও কোনো টেন্ডার ছাড়া হয়। তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানির প্রতি ইতিবাচক পদক্ষেপ ও আলোচনা চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছিল। কিন্তু আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে। ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করেছিল দ্য হিন্দু, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।
তবে দেশটির কর্মকর্তারা বলছেন G2G চুক্তির আওতায় বাংলাদেশে এখনও বিদ্যুৎ সরবরাহ করছেন তারা, কিন্তু আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে তারা প্রয়োজন না হলে হস্তক্ষেপ করবেন না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।